দর্শক স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। মহান বিজয় দিবস আজ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরের আলোয় প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। স্মৃতিস্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি, পায়ে চলার সড়ক সব ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা। চত্বর জুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা সহ বিভিন্ন রং ও বর্ণের ফুল গাছ। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কালকে বিনম্র শ্রদ্ধার জন্য আসবেন, তাদের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের প্রায় 4000 অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। মহান বিজয় দিবস আজ। ৭১-এর এই দিনে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে ওড়ে লাল সবুজের পতাকা। অথচ যাদের অকুতোভয় সাহস ও রক্তের বিনিময়ে এই বিজয়, তাদের অনেকে আজও রয়েছেন অবহেলায়, অবজ্ঞায়। বিশেষজ্ঞদের মতে একদিকে যেমন মুক্তিযুদ্ধকে রাজনৈতিক পুঁজি করে ক্ষমতা দখল হয়েছে, অন্যদিকে প্রকৃত অংশগ্রহণকারীদের বাদ দেয়া হয়েছে। রিশাদ হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। বিজয়ের ৫৪ বছরের বাংলাদেশে এক বুক আক্ষেপ বাঁশির সুরে ছড়ান ৭৪ ছুঁয়ে থাকা বাদশা মিয়া। তার কাছে দেশ মানে সোনার খনি। রাজধানীর কলাবাগান লেক এলাকায় তার সাথে দেখা আলাপচারিতায় উঠে আসে তিনি একজন সহ মুক্তিযোদ্ধা। ৫ দশকে বদলে গেছে রাজধানী ঢাকা, কিন্তু বদলায়নি বাদশা মিয়ার মতো অনেক মুক্তিযোদ্ধার ভাগ্য। আবেদন করেও মুক্তিযোদ্ধা ভাতায় অন্তর্ভুক্ত হননি তিনি। ক্ষমতার রাজনীতির নিঠুর নিয়মে জীবনের সরল অঙ্কের কঠিন সমীকরণ মেলেনি তার। সহযোদ্ধার সার্টিফাই করছি বলে রাইখাতে কোনো সময় হয়তো কামে রাখতে পারে, তো রাখছে কিন্তু কোনো কার্যকরী পাইলাম না। কিন্তু জানি দেয় এটা কাম হইব না। বাদশা মিয়ার মতন অবহেলায় থাকা মুক্তিযোদ্ধা বা সহ মুক্তিযোদ্ধার সঠিক কোনো তথ্য পরিসংখ্যান নেই, তবে হয়তো এই সংখ্যা নেহাত কম নয়। সাধারণ মানুষের কথায় উঠে আসে তার অনেকটাই। জেনুইন মুক্তিযোদ্ধা এখন নাই। এখন মনে করেন যে অনেক শুনি যে মুক্তিযোদ্ধা আমরা দেখিনি কোনোদিন মুক্তিযোদ্ধা। বিজয় উল্লাস নিয়ে সবাই ওখানে স্পটে যাচ্ছে, বিশেষ করে রেসকোর্স ময়দানের সেই বিজয়ের উল্লাসটা আমার এখনো চোখে লেগে আছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান না পাওয়ার পেছনে প্রধান কারণ রাজনৈতিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সরকার দাবি করলেও তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত কল্যাণে কোনো ওইরকমভাবে কাজ করেনি। প্রথমত যে মুক্তিযুদ্ধকে একটা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত মুক্তিযুদ্ধদের তালিকা এবং মূল্যায়নের ক্ষেত্রে স্বজনপ্রীতি একটা ঘটনা ঘটেছে। তাদের মতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও তাদের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করতে হবে আগামীর নির্বাচিত সরকারকে। সম্মানের সাথে খেয়ে পরে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা গ্রহণ করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। দেশটা আমরা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে পেয়েছি, তাদের অগণিত আপনার অপরিসীম বেদনা, কষ্ট এবং অপরিসীম আপনার আত্মত্যাগের মাধ্যমে পেয়েছি। তাদেরকে প্রকৃত মূল্যায়ন করবে এবং তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করবে। বিজয়ের গল্পে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গা যখন আসে, তখন প্রাপ্তি হয়তো আমাদের অনেক আছে, সেই সঙ্গে প্রত্যাশার জায়গাটিও কম নয়। আর তাই বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাশার জায়গা নিয়েই কাজ করতে হবে আগামীতে নির্বাচিত সরকারকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে। সোমবার দুপুর 2টার দিকে হাদিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ঘটনার 2 দিন পর হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাথায় গুলিবিদ্ধ অতি সংকটাপন্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গালফ স্ট্রিম G100 এয়ার অ্যাম্বুলেন্সে দুপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে। এর আগে সোমবার সকাল 11টা 22 হাদিকে নিতে সিঙ্গাপুরের অবস্ট্রে এয়ারলাইন্সের এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সে আসেন সিঙ্গাপুরের একজন চিকিৎসক ও নার্স সহ একটি প্রতিনিধি দল। We will bring back the patient to Singapore. We just hope for the smooth journey until we reach Singapore. Okay. That's all.
চিকিৎসক প্রতিনিধি দলের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতাল থেকে দুপুরে সড়ক পথে আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে কঠোর নিরাপত্তায় হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। সাথে গেছেন হাদির ভাই ও ইনকিলাব মঞ্চের একজন সদস্য। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হবে ওসমান হাদিকে। ব্যয় বহন করবে অন্তর্বর্তী সরকার। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্তত আরও 4 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। গত শুক্রবার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অতি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাদি। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা। নির্বাচন বানচাল করতেই শরীফ ওসমান হাদির উপর হামলা করেছে ষড়যন্ত্রকারীরা, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চক্রান্ত করে নির্বাচন ব্যাহত করা যাবে না। বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অমলিন থাকবে এ দিবসের গুরুত্ব এবং তাৎপর্য। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপরমদর্শী অপচেষ্টার কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ওসমান হাদিকে গুলি করা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় জটিল হবে আগামী নির্বাচন। সংসদ নির্বাচনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়ে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আসছে নির্বাচনে জনগণের সহযোগিতা ও সমর্থন চান তারেক রহমান। আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এনসিপি, জামায়াত সহ আরও কয়েকটি দল উপস্থিত ছিল, তবে বার্তা পাঠিয়ে সংহতি জানিয়েছে বিএনপি। গুলিবর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করায় সিইসির তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বলেন, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বক্তারা অভিযোগ করেন, এই ঘটনার আগে ও পরে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশে এক মঞ্চে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। সমাবেশে বক্তারা ঘটনার কয়েকদিন পরও হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে এবং
তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেওয়ার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যা ছিলাম, তাদের উপরে আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। বক্তারা বলেন, শুধুমাত্র হামলাকারীদের নয়, হামলার পেছনে কারা জড়িত তাদেরও খুঁজে বের করতে হবে। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। সমাবেশের সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান দাবি করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেশের বাইরে থেকে হচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। প্রতিবাদ সমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও সভামঞ্চ থেকে জানানো হয়, এই সমাবেশের সঙ্গে সংহতি জানিয়েছে দলটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। সোমবার জারি করা এক সতর্কবার্তায় এই পরামর্শ দেয়া হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের আশঙ্কা, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও তীব্র হতে পারে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা ওয়াশিংটনের। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাজাদো বাংলাদেশের উদ্যোগে আগামী 28 ডিসেম্বর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে লিসবনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসেন জানান, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশু কিশোরদের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্র্যান্ড জলের গান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন পর্তুগালে একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে। আমাদের একটা নির্দিষ্ট কালচার আছে, আমাদের একটা সংস্কৃতি আছে। আমরা চাই যে পর্তুগালের মানুষ আমাদের সংস্কৃতির সাথে পরিচয় হোক, দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন হোক। ধারাবাহিকতা বজায় রেখে এবারে আমরা অনুষ্ঠানটি করছি। এটা ওই কমিউনিটির প্রতি বছর ন্যায় এবারও সবচেয়ে বড় অনুষ্ঠান হবে। আমাদের এবার মূল আকর্ষণ রাহুল আনন্দ জলের গানের। কানাডায় প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে ক্যালগারিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চিত্রাঙ্কন কার্যক্রম। জেরিন্স আর্ট স্টুডিওর তত্ত্বাবধানে প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিক্ষার্থীরা এই চিত্রাঙ্কন কার্যক্রমে অংশ নেয়। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির উদ্যোগে বাংলা স্কুলের আয়োজনে শিশুরা রং তুলির আঁচড়ে তুলে ধরে লাল সবুজের পতাকা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রকৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির শিক্ষা সচিব ডক্টর দেলোয়ার হোসাইন, আইটি সচিব তাইপুর ইসলাম, যুব সম্পাদিকা সুবর্ণা খন্দকার সহ আরও অনেকে। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কোরআন 2025-এর গ্র্যান্ড ফিনালে। ইকরা বাংলা টিভির উদ্যোগে মেফেয়ার ভেনিউতে আয়োজিত এই অনুষ্ঠানে কোরআনের সুমধুর তিলাওয়াতে মুগ্ধ হন হাজারো দর্শক শ্রোতা। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রানীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্য জুড়ে প্রায় 2 শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে স্থান করে নেন 12 জন। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লুটনের হামজা শাহজাদ, দ্বিতীয় হন লন্ডনের আয়েশা মোহাম্মদ এবং তৃতীয় স্থান অর্জন করেন বার্মিংহামের ইব্রাহিম নানা। I went through the competition. I got more help from my teacher and alhamdulillah
I've got first position. It feels good, alhamdulillah. I feel proud of myself. I feel proud for everyone that helped me as well, because I wouldn't be able to be here without them as well. Alhamdulillah, it's a very great opportunity and it's an honor to become the runner-up to win the competition. It's been a long journey, like few different rounds. Alhamdulillah, I've made it through. অনুষ্ঠানের প্রধান অতিথি আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ বলেন, প্রবাসী নতুন প্রজন্মের মাঝে কোরআনের চর্চা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। We hope that many people will join this and children will start connecting with Quran. কোরআন শিক্ষার একটি জাগরণ আমরা আমাদের কমিউনিটির মধ্যে, সোসাইটির মধ্যে নিয়ে আসতে চাই। ইকরা বাংলা টিভির জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইন ফিউচারে আমরা সমস্ত কমিউনিটির সকলের সহযোগিতার প্রত্যাশা রাখি। আবুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো দর্শক এই কোরআন কনফারেন্সে যুক্ত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিবিসি চিলড্রেন ইন নিডস এর সহযোগিতায় লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যান্ড চ্যারিটির আফটার স্কুল ক্লাব সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও তাইসির মাহমুদের সঞ্চালনায় প্রেস ক্লাব কার্যালয়ে সার্টিফিকেট প্রদান করা হয়। সেখানে বক্তব্য রাখেন আফটার স্কুল ক্লাব সেশনের শিক্ষক আব্দুল মুক্তাদির শামীম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক রহমত আলী, আব্দুল মুনিম জাজেদি ক্যারল, বাবলুল হক বাবুল। লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যান্ডের যৌথ উদ্যোগে চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই সেশন পরিচালিত হয়। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে মগ ভোট দিতে এসে তরুণরা খুশি বলে জানালেও বুঝতে পারছেন না গণভোট কি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী তারা দিতে এসেছেন জীবনের প্রথম ভোট। এটি জাতীয় নির্বাচনের মক ভোট বা প্রতীকী ভোট। বড় মাপের রেভলিউশনের পর দেখা যাচ্ছে আমাদের প্রথম নির্বাচন এটা। আমাদের তরুণ প্রজন্মরাই হচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা নতুনত্ব আনতে পারবো, আমাদের যে শাসন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে পারবো। ভাঁজ কিভাবে করতে হবে সেটা শিখলাম। তারপরে কিছু ফর্মালিটিজের বিষয় ছিল যেগুলো হচ্ছে আমরা আগে জানতাম না। যখন জাতীয় ভোট দিব আনুষ্ঠানিকভাবে, তো এখান থেকে শিখতে পারবো। এইবারের ভোটটা আশা করছি যে সুষ্ঠু হবে, যদিও কিছু সিকিউরিটি ক্রাইসিস আছে। ভোট দেওয়ার পরেও বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারছেন না যে গণভোট কি। মনে করি কি যে আমরা গণভোট বলতে অনেকজন মিলে আর কি যে ভোট আমরা দিব। গণভোট হচ্ছে আমরা যেহেতু গণতান্ত্রিক সরকারের নিয়ে ভোট করি, তো আমাদের হচ্ছে এটা মৌলিক অধিকার যে হচ্ছে আমরা একজন প্রার্থীকে সিলেক্ট করতে পারলাম। আমার আসলে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তেমন নাই, এই কারণে পার্লামেন্টের যে ক্ষমতাটা আছে ওটা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। সোমবার গুলশানে কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে তরুণদের এই মক ভোটের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আয়োজনকে স্বাগত জানান। I am inspired by this festival's promotion of inclusivity, the presence and leadership of young women. প্রধান নির্বাচন কমিশনার বলেন, যত দুশ্চিন্তাই আসুক সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি জানান, দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়নি। শনিবারও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির আলোচনা হয়েছে বলে তিনি জানান। বলেন, মানুষ শান্তিতে ঘুমাতে এবং চলাচল করতে পারছে। এছাড়াও তিনি বলেন, ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। ইলেকশনে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সিসি আরও জানান, যথাসময়ে দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলার ঘটনা নিয়ে বক্তব্যে ভুল বোঝাবুঝির দাবি প্রধান নির্বাচন কমিশনারের। মন্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। শরীফ ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের জেরে সৃষ্ট বিতর্ক ও সমালোচনার মুখে বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানায়, সিইসি মূলত বোঝাতে চেয়েছেন ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে কমিশন মনে করে। একই সঙ্গে কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।